দর্শক স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স আমাদের নিয়মিত অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠানটি জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে আজকে একজন বিশেষ অতিথিকে নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের এই অতিথির নাম বলার আগে আমি একটু যদি বলতে পারি যে আজকের যে বিষয় সেটি হলো এই সময়ের বিশ্লেষণ। এই সময়ের বিশ্লেষণে আমরা যে অতিথিকে নিয়ে হাজির হয়েছি এর চেয়ে ভালো বিশ্লেষণ আসলে আর কেউ দিতে পারবে কিনা আমরা জানি না, হয়তোবা দিতে পারবে কিন্তু আমাদের সামনে হয়তোবা আমরা তাকে খুঁজে পাইনি। আমি ছোট্ট করে তাকে পরিচিত করে দিই। লেখক এবং রাজনৈতিক ইতিহাসবিদ বলা যায়, রাজনীতির বিশ্লেষক বলা হয় মহিউদ্দিন আহমেদ। মহিউদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত। আমি আপনাকে একটি বিষয় নিয়ে কথা বলছিলাম এর আগে, সেটি হলো দর্শকরাও এটি জানে যে আমাদের সৌভাগ্য মহিউদ্দিন আহমেদের মতো একজন রাজনৈতিক পাঠ লেখেন সেরকম লেখক পেয়েছি। আবার একই সাথে আমাদের কিন্তু দুর্ভাগ্য, আমি জানি না আপনি একমত হবেন কিনা, সেটি হলো যে এই রাজনৈতিক পাঠ লেখার মতো মহিউদ্দিন আহমেদের মতো আর কোনো লেখককে আমরা পাইনি। এই বিষয়টি নিয়েই আমি আপনাকে বলি যে এই রাজনৈতিক পাঠ লেখার মতো একজন লেখকই কেন আসলেন আর আরেকজন লেখককে কেন আমরা পেলাম না? নিজের সম্পর্কে নিজের বিষয়ে জানতে চাই। এইটা মানে বলা মুশকিল। ধন্যবাদ। আমি এটি নিউজ 24 এর দর্শক শ্রোতা সবাইকেই শুভেচ্ছা জানাচ্ছি। বেশ কয়েক বছর পরে এখানে এলাম। জি না, আমি লেখালেখি করি, আরও অনেকেই লেখালেখি করেন, এবং আমি তো যাদের লেখা পড়ে একসময় ভাবতাম যে এদের মতন যদি লিখতে পারতাম। আমাদের এখানে রাজনৈতিক ইতিহাস নিয়ে যারা পথিকৃৎ বলি, যাদেরকে আমরা আবুল মনসুর আহমদ, কামরুদ্দিন আহমদ, বদরুদ্দিন উমর, এদের লেখা আমরা ছাত্র জীবনে পড়ে উদ্বুদ্ধ হতাম। তো এখন অনেক বছর পরে এখন আমি লিখছি, আরও অনেকেই লিখছেন। এখন তো বিচারের ভার তো পাঠকের উপরে, তাই না? পাঠকের যদি ভালো লাগে আমার লেখা পড়ে, তাহলে তো আমি নিজেকে ঠিক আছে। আমি এই প্রশ্নটিকে আরেকটু খোলামেলা করে বলি, আপনি কেন রাজনীতি নিয়ে লেখেন, বা এটির উত্তরটাও দিবেন, এবং অন্যরা কেন রাজনীতি নিয়ে লেখে না সেটির উত্তরও দিবেন। না, আমি রাজনীতি নিয়ে লিখি কারণ হচ্ছে মানে রাজনৈতিক সচেতনতা ছিল একসময় ছাত্র জীবনে। স্টুডেন্ট অ্যাক্টিভিজম বলতে যেটা বোঝায়, তার সঙ্গে কিছুদিন সংশ্লিষ্ট ছিলাম। তারপরে মুক্তিযুদ্ধের পর্বে সেখানে সংশ্লিষ্ট ছিলাম, এরপরে অল্প সময়ের জন্য। কিন্তু দৈনন্দিন জীবনে খবরের কাগজ পড়েই কিন্তু একজন লোক রাজনীতি সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল থাকতে পারেন। তো রাজনীতির ব্যাপারটা আমার কাছে সবসময় একটা আগ্রহের জায়গা ছিল। তো আমি যখন পত্রপত্রিকায় লিখি তখন কিন্তু অনেক সময় এই রাজনীতিটা নিয়েই লিখতাম। তারপরে তো আমার রাজনৈতিক দল নিয়ে লেখার যে সিরিজটা শুরু হলো, আমি বলবো যে বছর 10 আগে জাসদের বইটা দিয়ে, জাসদের উত্থান পর্ব। এইটা ধরেন একটা আমার যে খুব একটা পরিকল্পনা ছিল তা না। আমাকে প্রকাশক অনুরোধ করলেন যে আপনি তো এগুলি নিয়ে লেখালেখি করেন, রাজনৈতিক দলগুলো নিয়ে আমাদের দেশে তেমন কোনো বই নাই, আপনি লিখছেন না কেন? তো সেইভাবে কিন্তু জাসদটা নিয়ে লেখা শুরু, এবং জাসদের অনেক নেতাকর্মীকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম ছাত্রজীবন থেকেই। ফলে আমার পক্ষে এই দলটাকে আমি বুঝতাম। তো সেটা দিয়ে শুরু করি আর কি। এখন এই বইটা বেশ পাঠকপ্রিয় হয়। ফলে আমি বলবো যে রাজনৈতিক দল নিয়ে যে আগ্রহ মানুষের বই পড়ে, এটা কিন্তু ওই জাসদের বইটা থেকে আমি বলবো যে এটা একটা আমার জন্য একটা মাইলস্টোন। তো তারপর থেকে শুরু, তারপরে একের পর এক আওয়ামী লীগ, বিএনপি, তারপরে সর্বহারা পার্টি নিয়ে লিখেছি, সর্বশেষ জামাতে ইসলামী নিয়ে লিখলাম। তো এইভাবে আমি লিখছি। তো প্রথম বইটা আপনার পাঠকপ্রিয় হওয়ার কারণে আমি উৎসাহিত বোধ করেছি, এবং আমি মনে করলাম যে এটা একটা গ্রে এরিয়া, খুব বেশি লোক এটাতে হাত দেয় না। আর রাজনৈতিক দল নিয়ে যারা লেখেন বেশিরভাগই কিন্তু ওই রাজনৈতিক স্তুতি, যে দল করেন সেই দলের স্তুতি লেখেন। দলের পক্ষে হলে স্তুতি, আর দলের বিরুদ্ধে হলে গালাগাল। এর মাঝখান থেকে যে তথ্য সমৃদ্ধ একটা মানে ফোকাস পয়েন্ট বা সঠিক অবজারভেশন, এইটার খুব অভাব। আর অন্যেরা কেন লেখেন বা লেখেন না, সেটা হচ্ছে যে একজন লেখক
কি লিখবেন তার তো একটা ক্ষেত্র তিনি নিজেই নির্ধারণ করেন। যেমন অনেকেই, আমি এক সময় কবিতা লিখেছি, অনেক কবিতা লেখার চেষ্টা করেছি, পরে দেখলাম যে না, বাংলাদেশে যত কবিতার পাঠক তার চাইতে কবিতার লেখক বেশি। তো সুতরাং কেউ কারো লেখা পড়ে না, কবিতার পাঠকের চেয়ে কবির সংখ্যা বেশি। তো আমি এটা ছেড়ে দিলাম, আমি আর কবি বলি নাই, কবিতার লেখক বললাম। আচ্ছা, ছেড়ে দিলাম। তারপরে উপন্যাস ধরেন, আসলে কথা সাহিত্য নিয়ে তখন খুব একটা মানে সিরিয়াসলি চিন্তা করি নাই কখনো। অনেকেই বলেন যে আমার লেখার মধ্যে ইতিহাসের উপাদান আছে, উপন্যাসেরও ফর্ম আছে। তো আমি চেষ্টা করছি, যদি হয়তো ভবিষ্যতে উপন্যাস লিখতেও পারি। আপনি যে বইটির কথা বললেন, জাসদের উত্থান পতন অস্থির সময়ের রাজনীতি, আপনার যে বইটি, যেটি পাঠকপ্রিয় হয়, এই বইটি নিয়ে বেশ কিছু মানে যেটি আমি হয়তোবা অতটা বিশ্লেষণে যেতে পারবো না, তবে বেশ কিছু অভিযোগও আছে। আপনি লেখার অনেকে পাঠকপ্রিয় যেমন হয়েছেন, সমালোচনা রয়েছেন, আবার অনেকে তার অভিযোগও বলেছে। তবে তার আগে আমি ছোট্ট করে জানতে চাই যে আপনি বিএলএফ এর সদস্য হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আপনি একসময় সাংবাদিকতাও করেছেন, দৈনিক গণকণ্ঠে কাজ করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়তেন। এইখান থেকে আপনার নিজের মুক্তিযুদ্ধে অংশ নেয়া, তারপর সাংবাদিকতা, এইটা যদি আমাদেরকে একটু ছোট্ট করে, দর্শক তো যারা তরুণ প্রজন্ম, খুব খুব এক মাস হয়নি আমাদের এখানে এক ধরনের বিপ্লব বা অভ্যুত্থান যেটি বলে, সেটি কিন্তু সবাই তরুণরা করেছে, একদম স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। তাদের জন্য জানার জন্য জানতে চাই, আপনি যদি ছোট্ট করে বলেন সেই মুক্তিযুদ্ধ, বিএলএফ এর সদস্য এবং সাংবাদিকতা, গণকণ্ঠে চাকরি, এইগুলো নিয়ে যদি নিজের সম্পর্কে ছোট্ট করে অল্প করে আমাদেরকে জানান। না, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই 69 সালে, তখন আমি একটা ক্রস কারেন্টের মধ্যে পড়ে যাই। তখন খুব উত্তাল 69 মুভমেন্টে আমরা গেছি, মিছিলে গেছি, স্লোগান দিয়েছি, এবং ওইটার দ্বারা আমরা অনেক উদ্বুদ্ধ হয়েছি। তারপরে 70 সালে জয় বাংলা স্লোগান আসলো, 69-এর শেষেই এসছে। আমি ছাত্রলীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট হলাম, ডাকসু ইলেকশন হলো, আমি মহসিন হলের এজিএস হলাম, আমি ভিড়ে গেলাম আর কি, ক্রস স্রোতে আমি মিশে গেলাম। এবং ওই সময় আমাদের মধ্যে একটা প্রক্রিয়া ছিল, আমাদের কেন্দ্র ছিলেন সিরাজুল আলম খান, তাকে নিয়ে আমাদের একই রকমের দৃষ্টিভঙ্গি। আমরা তখন স্বাধীনতার কথা বলতাম, যখন আওয়ামী লীগ স্বাধীনতার কথা বলতে ভয় পেত, এবং তারা 6 দফার চাইতে 1 ইঞ্চি এগোতেও সাহস পায়নি ওই সময়, চিন্তাও করে নাই, জয় বাংলা স্লোগানও তারা অ্যাকসেপ্ট করে নাই তখন। যাই হোক, এইভাবে আস্তে 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 তারপরে তো 25শে মার্চে যখন ক্র্যাকডাউন। এই ছোট্ট আরেকটু যদি বলেন যে এই জয় বাংলা স্লোগান তারা অ্যাকসেপ্ট করেনি, তারা স্বাধীনতার কথা বলতে ভয় পেত, এই বিষয়গুলো কিন্তু এখনো আমাদের তরুণদের কাছে ধোঁয়াশা। কেন ভয় পেত? কেন? আওয়ামী লীগই তো আমরা গত 50 বছর 53 বছর যাবত দেখছি যে জয় বাংলা আওয়ামী লীগই বলছে, তারা তাদের স্লোগানই বলছে, এবং বলছেন যে স্বাধীনতার যুদ্ধও আওয়ামী লীগেরই শুধু এক, এবং মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগের। জি না, এটা তো যে কেউ যে খুশি দাবি করতে পারে, এতে তো কোনো সমস্যা নাই। আমি যেটা বলছি ফ্যাক্ট। জয় বাংলা স্লোগানটার জন্ম হলো 1969 সালের 15ই সেপ্টেম্বর, আমি যদি ভুল না করে থাকি। এবং যিনি এই স্লোগানটি প্রথম দিয়েছিলেন তার নাম হলো আফতাব আহমদ। তো উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই সময়ে 2nd ইয়ারে পড়তেন, অনার্স। এই জয় বাংলা স্লোগানটা প্রথম তার মুখ দিয়ে বেরিয়েছে, এবং 75 সালে আওয়ামী লীগ সরকার তাকে জেলেও ঢুকিয়েছিল শুরুর দিকে। তখন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেকচারার ছিলেন। যাই হোক, আমি ওই ইতিহাসে গেলাম না। তো এই স্লোগানটা আওয়ামী লীগ দেয়নি। আমরা আফতাব রহমানকে চিনি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরবর্তীতে উনি বিএনপি পন্থী রাজনীতি করেছেন এবং পরে নিহত হয়েছেন। তো 70 সালের আমার নিজের জানা এবং দেখা, 70 সালের 7ই জুন শেখ মুজিব প্রথম জয় বাংলা স্লোগানটি দেন রেস কোর্সে একটা পাবলিক মিটিংয়ে। তার আগে উনি দেন নাই, আমরাই দিতাম, ছাত্রলীগ থেকে দেওয়া হতো। এবং আওয়ামী লীগের অনেকেই 70-এর নির্বাচনের সময়ও আমাদেরকে বলেছে যে তোমরা এই স্লোগানটা দিবা না, এটা হিন্দুদের স্লোগান, এটা হইলে ভোট পাবো না। এই কথাবার্তাগুলো কিন্তু আমার একটা বইয়ের মধ্যে আছে, ওই প্রতিনায়ক বইয়ের মধ্যে। তো এই জিনিসটা ছিল। তারপরে তাদের আন্দোলনটা ছিল, আওয়ামী লীগ ছিল 6 দফা। আওয়ামী লীগ তো একটা সাংবিধানিক রাজনীতি করতো সবসময়, এবং ওরা কোনো ঝুঁকির রাজনীতি কখনো করে নাই। আমাদের বুঝতে হবে মুসলিম লীগ করা
লোকগুলো পরে আওয়ামী মুসলিম লীগ এবং তারপরে আওয়ামী লীগে এসছে। মনস্তত্ত্বটা কিন্তু মুসলিম লীগের রয়ে গেছে তাদেরকে। তো তো তারা যখন 25শে মার্চের ক্র্যাকডাউন হলো, তার আগে আমরা দেখলাম যে আমাদের কোনো রকমের প্রস্তুতি নাই। আমাদের মধ্যে যদি স্বাধীনতার আকাঙ্ক্ষা থাকে আমাদের নেতাকে, 25শে মার্চের ক্র্যাকডাউনের পরে আমরা কোনো নেতা দেখি নাই। আমরা ছত্রভঙ্গ হয়ে গেলাম এবং যে যার মতন পারলাম প্রাণ বাঁচাতে বলেন বা আত্মরক্ষা করতে আমরা ছুটলাম গ্রামে, এবং আমরা অনেকে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গেলাম। তার মানে কোনো রকমের প্রস্তুতি ছিল না, কোনো রকমের কোনো পলিটিক্যাল ডিরেকশন ছিল না। 71 সালে 25শে মার্চের পরে কেউ বলতে পারবে না যে আমাদেরকে বঙ্গবন্ধু এইটা করতে বলেছেন, ওইটা করতে বলেছেন। এমনকি প্রবাসী সরকার যেটা হলো 17ই এপ্রিল, যেটা শপথ নিল মুজিবনগরে, সেটাও শেখ মুজিবের অপশনের মধ্যে ছিল না। এবং এটার জন্য উনি এটা করার কারণে উনি তাজউদ্দিনকে কোনোদিন ক্ষমা করেন না। এগুলো কিন্তু আস্তে আস্তে ইতিহাসগুলো আসবে। আমি এখন তাজউদ্দিন নিয়ে লিখছি, শিগগিরই হয়তো বইটি প্রকাশিত হবে, সেখানে আমি এই জিনিসগুলো লিখব। এখন ওরা যখন এটা স্বাধীনতার ফসলটা কিন্তু আওয়ামী লীগের হাতে চলে যাওয়ার পরে তারা তাদের মতন করে ইতিহাসের বয়ান শুরু করে দিল। আওয়ামী লীগের মধ্যে যত, আমি বলবো যে মুক্তিযুদ্ধের চেতনার কথা তো আমরা সবাই বলতাম, তারাও বলতো, কিন্তু মুক্তিযোদ্ধার চেতনা তো নষ্ট করেছে তারাই। মুক্তিযুদ্ধের চেতনাটা কি? এটা হচ্ছে সেই চেতনা যেটা আমাকে মুক্তিযুদ্ধে অংশ নিতে অনুপ্রাণিত করবে। ওই সময়ের চেতনা তো এইটাই। আমরা এখন যেভাবে চেতনাটাকে ফ্রেজিং করি, 71 সালে তো ওইভাবে আমরা চিন্তা করি নাই কেউ। সাম্য, মৈত্রী, কী স্বাধীনতা, এটা তো আমরা জানলাম 72 সালে, যে 71-এর ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এই কথাগুলো লেখা আছে। এটা তো আমরা 71-এর 17 এপ্রিল পড়ি নাই, এটা আমরা জানলাম 72 সালে। তাহলে আমরা কী জেনে মুক্তিযুদ্ধ করলাম? আমাদের উপর আক্রমণ হয়েছে, আমরা আক্রান্ত হয়েছি, আমরা প্রতিরোধ যুদ্ধ শুরু করলাম। এভাবেই কিন্তু মুক্তিযুদ্ধটা। এবং আমাদের আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র। যেহেতু 70 সালে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, পাকিস্তানি সামরিক কর্তৃপক্ষ রাজনৈতিক ক্ষমতা তাদের কাছে হস্তান্তর করতে গড়িমসি করে, এক পর্যায়ে এসে অস্বীকার করে, তারপরেই বিদ্রোহটা হয় আমাদের মধ্যে। তো সুতরাং এটা হচ্ছে, লড়াইটা ছিল গণতন্ত্রের জন্য। এবং পাকিস্তানের মধ্যে যে আঞ্চলিক বৈষম্য ছিল, সেই বৈষম্যের বিরুদ্ধে আমাদের বক্তব্য ছিল। সো একটা হচ্ছে বৈষম্য, আর একটা হচ্ছে গণতন্ত্র। এটার জন্যই আমরা তো আন্দোলনটা করেছিলাম। আমরা তো ব্লু প্রিন্ট বানিয়ে প্ল্যান প্রোগ্রাম করে তো স্বাধীনতার যুদ্ধ করি নাই। এটা বললে তো হবে না, বললে তো ডকুমেন্টারি এভিডেন্স থাকতে হবে। আমরা তো দেখি না সেরকম কিছু। তো সুতরাং আমরা একটা ডাইরেকশনলেস অবস্থায় যুদ্ধটা শুরু করি, এবং ভারত সীমান্ত খুলে দিয়েছিল, ভারত আশ্রয় দিয়েছিল, ভারত ভার্চুয়ালি তাজউদ্দিনকে দিয়ে একটা সরকার গঠন করিয়েছিল। এগুলো হচ্ছে ফ্যাক্ট। না হলে আমাদের ভারত যদি সীমান্ত খুলে না দিত, তাহলে আমাদের স্বাধীনতা যুদ্ধের কী হতো? আমাদের প্রধান নেতা তো তখন পাকিস্তানে, বলেন আপনি। এবং যারা ভারতে চলে গেছিল, এটাও আমরা এখন জানি যে দে ওয়ার অ্যালাউড টু এসকেপ, কারণ পাকিস্তানিদের প্রধান টার্গেটই ছিলেন শেখ মুজিব। তো তাকে গ্রেপ্তার করেছে, বাকিদেরকে নিয়ে তারা মাথা কামায় না। কিন্তু মাঝখানে যে ভারত সীমান্ত খুলে দিবে, এটা পাকিস্তানিদের প্ল্যানে ছিল না সম্ভবত, আমরাও জানতাম না। তো সুতরাং যদি সীমান্ত না পেরোতে পারতাম, তাহলে কী হতো আমাদের এখানে? এরকমই হতো। যেমন এখন অনেকেই সীমান্ত পাড়ি দিচ্ছে, পারছে না, গ্রেপ্তার হচ্ছে, আমরাও হয়তো ওই রকমই হতাম। তো সেটা কথা হচ্ছে যে আমাদের এখানে ওইভাবে একটা মুক্তিযুদ্ধ হলো। তারপরে 9 মাস পরে পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করলো, আমরা দেশে ফিরে এলাম। আমি আবার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করলাম। জানুয়ারির 10 তারিখে নতুন পত্রিকা চালু হলো, সাপ্তাহিক গণকণ্ঠ, আফতাব আহমদের উদ্যোগে। সোজা কথা, উনি উদ্যোগ নেন প্রধান, এবং উনি ছিলেন প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক হিসাবে। এই যিনি জয় বাংলা স্লোগান প্রথম দিয়েছিলেন। হ্যাঁ, এবং আল মাহমুদকে সম্পাদক করে, কবি আল মাহমুদ তো কলকাতায় ছিলেন, তখনও তিনি ঢাকায় ফেরেন নাই, কিছুদিন পরে ফিরলেন। এবং 72-এর 21শে ফেব্রুয়ারি থেকে এই সাপ্তাহিক গণকণ্ঠ দৈনিক হলো। 72-এর 21শে ফেব্রুয়ারি থেকে। আর আমি গণকণ্ঠে কাজ শুরু করলাম 72-এর এই ধরেন জুন মাস থেকে, মে বা জুন করে আমি ওখানে হয়তো 14-15 মাস কাজ করেছি ছাত্র অবস্থায়। আমি প্রথমে ছিলাম বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আমরা যেটা বলি। হ্যাঁ, সেটা ছিলাম আমি।
এবং ওই সময় আমরা বিভিন্ন পত্রিকার যারা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ছিলেন ওই সময়ে আমাদের বন্ধুবান্ধবরা, আমরা তখন ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি একটা করি, ঢাবিসাস নাম দিয়ে, এবং টিএসসিতে একটা রুম আমাদেরকে দেওয়া হয়েছিল অফিস করার জন্য। এটাও 72 সালে। আমরা শুনলাম অনেক কথাই শুনলাম মহিউদ্দিন আহমেদ। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। বিরতির থেকে ফিরে কিন্তু আমরা যে কথাটি বলছিলাম, দর্শক, জেডএসআরএম ইনসাইট পলিটিক্সে একটি বিরতি নেব। বিরতি থেকে ফিরে আমরা জানতে চাইব জাসদের উত্থান পতন অস্থির সময় রাজনীতি, যে বইটি সবচেয়ে পাঠকপ্রিয় হয়েছিল এবং যে বইটি নিয়ে সমালোচনা নিয়ে এটি নিয়ে আলোচনা করব। বিরতি থেকে ফিরে আমাদের সঙ্গেই থাকুন। জেডএসআরএম ইনসাইট পলিটিক্সে আবারও স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমাদের একটি বিশেষ পর্ব, এই সময়ের বিশ্লেষণ, এই বিষয়ের উপরে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট লেখক এবং রাজনীতি বিশ্লেষক, রাজনৈতিক ইতিহাসবিদ যদি আমরা বলি তাও কম হবে, সেটি মহিউদ্দিন আহমেদ। মহিউদ্দিন আহমেদ, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা বিরতিতে যাবার আগে শুনছিলাম আপনার মুক্তিযুদ্ধের কথা শুনছিলাম, জয় বাংলা স্লোগানের কথা শুনছিলাম, মুক্তিযুদ্ধের চেতনার কথা শুনছিলাম। এবার আমি মানে সরাসরি আপনার যে বইটি নিয়ে আপনি রাজনৈতিক লেখা শুরু করলেন, জাসদের উত্থান পতন অস্থির সময়ের রাজনীতি, এই বইটি নিঃসন্দেহে পাঠকপ্রিয়। তবে আমরা একটি বিষয়ে আমি আপনার সাথে জানতে চাই যে জাসদ ছাত্রলীগ এবং 72 সাল থেকে পরবর্তীতে জাসদের যেই পরিস্থিতি, বৈজ্ঞানিক সমাজতন্ত্র, এই ধারণার থেকে এবং জাসদের যে নেতারা 7ই নভেম্বর কর্নেল তাহেরের নেতৃত্বে সেই 7ই নভেম্বর, জিয়াউর রহমানের মুক্তি, এই সব কিছু মিলিয়ে জাসদের বইটি কিন্তু আপনার যেভাবে পাঠকপ্রিয় হয়েছে, এই জাসদের এই বইয়ের ক্ষেত্রের মধ্যে যে নায়করা রয়েছে, নায়ক বলতে যারা অ্যাক্ট করেছেন, তাদের অনেকের কাছে কিন্তু আপনি কঠোর সমালোচনার মুখেও পড়েছেন। অনেকেই আপনাকে বিভিন্ন বিষয় নিয়েই বলেছেন যে বিষয়টি তারা মানতে পারেন না আপনার লেখার। আমি জানতে চাই, আপনি নিজেই বলুন না কোন বিষয়গুলো অনেক বেশি সমালোচনার ছিল, যে বিষয়টি আপনি জানেন যে ফ্যাক্ট সত্য, কিন্তু সেটি অনেক নেতাই মানতে চাননি। সমালোচনা বলতে আসলে জাসদ নেতৃত্ব এটা ভালোভাবে নেয় নাই বইটা, কারণ তারা ভেবেছিলেন আমি এটা বন্দনামূলক বই লিখব। এখন কতগুলো তথ্য সেখানে আছে। জাসদ নেতৃত্ব বলতে কি আমরা নাম যদি বলি হাসানুল হক ইনু, আমি টোটাল নেতৃত্বই বলতে পারি। তখন হাসানুল হক ইনু ছিলেন, শরীফ নুরুল আম্বিয়া ছিলেন, তারপরে যে আরো কয়েকজন ছিলেন, আমি বলবো মানে শীর্ষ নেতৃত্বই আমি বলি এরা, এবং তাদের যারা অনুগত। তো জাসদের যে র্যাঙ্ক অ্যান্ড ফাইল হাজার হাজার, তারা কিন্তু আবার আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছে, ফোন করেছে, মেসেজ পাঠিয়েছে, বইয়ের কোথাও কোনো ভুল থাকলে সেটা কারেকশন পাঠিয়েছে। আমি প্রচুর সমর্থন পেয়েছি। কিন্তু উপরের দিকেও কয়েকজন নেতা তারা মনে করেন যে আমি তাদেরকে একটু বিপদে ফেলে দিছি কিছু তথ্য দিয়ে। আমি একটা উদাহরণ দেই। ওইখানে একটা তথ্য আছে যেটা আমি কোট করেছি, জাসদের ওই সময়ের কেন্দ্রীয় কমিটির এক নেতা হাইবুল্লাহ চৌধুরী, তিনি আমাকে বললেন যে তিনি জেনেছেন যে ৭৪-এর 17ই মার্চ মনসুর আলীর বাড়ির সামনে যে গোলাগুলি হয়েছে, প্রথম গুলিটা ইনু করেছে, হাসানুল হক ইনু। হ্যাঁ, এই তথ্যটা আমি উনাকে কোট করেছি। আমি তার হাসানুল হক ইনুকে গুলি করতে দেখি নাই। উনি আমাকে বলেছেন, উনার রেফারেন্সেই কথাটা আমি বলেছি। এইটা তারা সহজভাবে নিতে পারে নাই, কিন্তু এক্স্যাক্টলি কি হয়েছিল এটার ব্যাখ্যাও তারা দেন নাই। দ্বিতীয়ত, এবং এইটা আমি আরও ইলাবোরেট করেছি প্রতিনায়ক বইয়ে, যেখানে মাহমুদুর রহমান মান্নার ইন্টারভিউতে মাহমুদুর রহমান মান্না আমাকে বলেছেন যে হাসানুল হক ইনু নারায়ণগঞ্জের কোন একটা গ্রুপকে ডেকে এনে, সশস্ত্র গ্রুপকে এনে এ গোলাগুলির ঘটনাগুলি ঘটিয়েছেন। সেটা ওই বইয়ের মধ্যে আছে। প্রতিনায়ক বইয়েরও 14টা না 15টা মুদ্রণ হয়েছে। এই তথ্যটাও এরা কেউ চ্যালেঞ্জ করে নাই আমাকে। আমি নাম দিয়ে দিয়েছি নারায়ণগঞ্জ থেকে কাকে আনা হয়েছিল। যাই হোক, তো এটা যদি তাদের রাজনীতিতে অসুবিধা হয় সেটা হলো অন্য জিনিস, কিন্তু চ্যালেঞ্জ করে আমাকে তো মামলা টামলার ভয় থেকে, আমি তো চেয়েছিলাম একটা মামলা করছে না কেন তারা? তথ্য বিকৃতি অথবা মানহানির জন্য তারা কত মামলা করে।
আমার বিরুদ্ধে মামলা করলো না কেন? শেষ পর্যন্ত তো মামলা হয়নি। না, মামলা করেনি তারা, কারণ মামলা করতে হলে তো চ্যালেঞ্জ করতে হলে সমস্যাও আছে তাদের, হয়তো বা করেনি। আরেকটি তথ্য আছে যেখানে বলা হচ্ছে, সেটাও আমি কোট করা, যে কর্নেল তাহের বলেছেন যে শেখ মুজিবের লাশটা দাফন করতে দেওয়া উচিত হয় নাই, উচিত ছিল লাশটা বঙ্গোপসাগরে ফেলে দেওয়া, এখন তো সেখানে মাজার হবে। কথাটা প্রফেটিক, পরে সেখানে মাজারই হয়েছে। তো এই কথাটা কেন আমি লিখলাম, এটা নিয়ে তো খুব হইচই। এবং তারা জাসদ যখন 2009-এর পরে আওয়ামী লীগের সঙ্গে একটা অ্যালায়েন্সে গেল না, 14 দলীয় জোটে, 14 দলীয় মহাজোট, 14 দলীয় জোট, তখন তো জাসদের নেতাদের প্রাণপণ চেষ্টা তারা কে কত বড় আওয়ামী লীগের সেটা প্রমাণ করা। তো তারা তো র্যাঙ্ক অ্যান্ড ফাইল যারা, তারা তো 72 থেকে 75-এর ইতিহাস ভুলে যান নাই। তো আমার ওই কথাগুলোকে তারা মনে করেছেন যে, এবং তারা স্পষ্টই অভিযোগ করেছেন যে আওয়ামী লীগের সাথে জাসদের সম্পর্ক নষ্ট করার জন্য আমি ষড়যন্ত্র করছি, এই সমস্ত কথাবার্তা বলে। তো এগুলো তারা বলেছেন। এছাড়া বইয়ের মধ্যে কোথাও কোনো তথ্য বিকৃতি আছে কিনা, ভুল আছে কিনা, তারা তো আমাকে জানাতে পারতেন, জানার নাই। আমরা একটু সেই 72 থেকে 75-এর যে পটভূমি, সেটি তো এই বইয়ের মূল, সেই পটভূমির সাথে আরেকটু যোগ করতে চাই। সেটি হলো যে সিরাজ শিকদারের মানে উধাও হয়ে যাওয়া। আর আমরা 2013 সালে দেখেছি ইলিয়াস আলী, তারপর চৌধুরী আলম, এরকম থেকে শুরু করে প্রায় 600 জনের 6 শতাধিক মানুষকে আমরা দেখলাম যে তাদের প্রত্যেকেরই রাজনৈতিক কিছু পরিচয় ছিল বা কোনো ইয়ে ছিল, তারা নেই। এই দুটোর সাথে কি একটু লিঙ্ক করতে পারেন ঠিক এই সময়ের আলোচনা যদি আমরা আনি? এইটা হচ্ছে আসলে মানে আমাদের এখানে যে এস্টাবলিশমেন্ট, মানে রাজনৈতিক কর্তৃপক্ষ যারা রাষ্ট্র পরিচালনা করেন, তাদের মধ্যে একটা জিনিস কমন, এটা 72 থেকে শুরু করে আমি দেখলাম পুরো সময়টা ধরে, গত 53-54 বছর ধরে, যে ভিন্ন মতকে সহ্য না করা, এটা সবসময়ই ছিল। এখন ভিন্ন মতকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? একটা হচ্ছে আপনি সমালোচনা করে করতে পারেন। তো এই শাসক গোষ্ঠী যেটা করেছে গত 50 বছর যাবৎ, এই মামলা করা, অ্যারেস্ট করা, নির্যাতন করা, পেটানো, গুম করা, খুন করা, সবই করেছে। এবং 72 থেকে 75-এ যেটা হয়েছে, 75-এর পরেও আমরা একই জিনিস দেখেছি। আমরা শুধু 3 মাস এই দেশে স্বাধীনতা ভোগ করেছি, সেটা হচ্ছে বিচারপতি শাহাবুদ্দিন আমাদের যে অন্তর্বর্তী সরকার ছিল, 90 ডিসেম্বর থেকে 3 মাস ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত, এই পর্যন্তই আমরা স্বাধীন ছিলাম। এর আগেও আমরা, দেশ স্বাধীন ছিল, নাগরিকরা স্বাধীন ছিল না। এরপরও দেশ স্বাধীন, নাগরিকরা স্বাধীন না। তো দেশ স্বাধীন হলেও যে নাগরিকরা স্বাধীন হবে এটার কোনো গ্যারান্টি নাই। তো আমরা আগেও যেরকম দেখেছি, সিরাজ শিকদারের ব্যাপারটাও তাই। তাকে আমি তো আর চোখে দেখে নাই, আমার যেটা মনে হয় সব কিছু পড়ে, আমি তো বইও লিখেছি এটা নিয়ে, তাকে শেরেবাংলা নগরে কাস্টডিতে হত্যা করা হয়। পরে এই ক্রস ফায়ার বা এই যে কিলিংয়ের যে গুলি করার যে চিত্রনাট্যটা, এটা পরে লেখা হয়। আচ্ছা, সিরাজ শিকদারেরটাও সেই ক্রস ফায়ার চিত্রনাট্য, তার হাতে হাত করা, চোখ বাঁধা, তিনি দৌড়ে পালাতে যাচ্ছেন, এই গল্প তো কেউ বিশ্বাস করবে না। কিন্তু এই অবিশ্বাস্য একটা গল্প 72 সালেও এরকমের গল্প ছিল, যেটি আমরা এই 2009-এর পরেও দেখেছি। না, এরপরেও আমরা দেখেছি যে প্রচুর ক্রস ফায়ার হতো না, আমরা দেখতাম একই স্ক্রিপ্ট। অর্থাৎ তথ্য মানে মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসে যিনি বা যারা এগুলো লেখেন, এই লোকগুলো ওই একটা স্ক্রিপ্টই শুধু ডেট আর নাম বদলে দিয়ে একই জিনিস কপি এবং পেস্ট, এটা করে যাচ্ছেন। এবং এটা এত নির্বোধ, যারা এটা করে তারা বুঝতে পারে না যে মানুষ এটা পরে হাসাহাসি করতেছে, কি ব্যাপার, স্ক্রিপ্ট বদলায় না কেন। আচ্ছা, আমরা যদি এটা জানতে পারি যে ঠিক এই মুহূর্তে আপনার কি মনে হচ্ছে, দেশ স্বাধীন না দেশ আগের মতোই? না, দেশ তো সবসময় স্বাধীন। আমি বলেছি দেশ স্বাধীন হলেও নাগরিকরা স্বাধীন নয়। সেখান থেকে আমি এখনকার যে রাজনৈতিক পরিস্থিতি, আমি প্রথমে আপনাকে এটি বলতে চাই যে একটি আন্দোলন, যে আন্দোলনটি
বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদ তারা করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে। সারা বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো যোগ দিল, সরকারি কলেজগুলো যুক্ত হলো। এক সময় আমরা দেখলাম যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এমনকি ইংরেজি মাধ্যমের যে স্কুল কলেজগুলো ছিল, সেই ছাত্রছাত্রীরা আসলে, এবং বিপুল সংখ্যক মেয়েরা মানে নারী ছাত্রীরাও এই অংশগ্রহণ করলো, এবং অংশগ্রহণের থেকে আমরা দেখলাম যে কোটা বিরোধী আন্দোলন সরকার পতনের আন্দোলনে গেল। আমি ছোট্ট করে বিশ্লেষণ জানতে চাই, পরে এটির ভেতরে আরো প্রবেশ করব। আপনার এই পুরো আন্দোলনের যে সময়টুকু, না কোটা আন্দোলন তো একটা 2018 সালেও হয়েছে, সেটারই দ্বিতীয় অংশ যদি বলা যায়। ওই সময়ে যেটা হলো মানে যে সরকার যদি মানে আমাদের এখানে যে মানে যেভাবে কর্তৃত্ববাদী শাসন বা ফ্যাসিবাদটা কিভাবে ওয়ার্ক করে এটা আমাদের বুঝতে হবে। মানুষ কি চাচ্ছে, মানুষের মন তো বুঝতে হবে শাসকদের। এখন জোর করে ক্ষমতায় থাকলে যেটা হয় যে ধরাকে সরাক জ্ঞান করে, কাউকে তোয়াক্কা করে না, যা খুশি করতে পারে সে। আবার বিভিন্ন দেশের ফ্যাসিস্ট শাসকদের আমরা এটাই দেখেছি। একটা কোটা আন্দোলন হলো, তারা চেয়েছিল কি কোটা সংস্কার, তো আপনি সংস্কার করুন, সেটা না করে না আমি কোটা বাতিলই করে দিলাম। মানে একটা লোক অ্যাজ ইফ উনি দেশটার মালিক, সব সিদ্ধান্ত উনি নেবেন। ছাত্ররা তো এটা চায় নাই কোটা বাতিল, তারা বলেছিল কোটা সংস্কার, এবং তাদের কিছু যুক্তি ছিল, সেটা নিয়ে আলোচনা হতে পারত। কোনো আলোচনা নাই, বাতিল করলো। তারপরে ওই কি আদালতের ঘাড়ে বন্দুক রেখে তারা আরেকটা মামলা করিয়ে আবার এই জিনিসটাকে মানে ইস্যুটাকে আবার মাথা ছাড়া দেওয়া হলো 6 বছর পরে। এটা কোনো প্রয়োজন ছিল না। আমরা এটি নিয়ে বিশদ আলোচনা যাব মহিউদ্দিন আহমেদ। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। জেডএসআরএম ইনসাইড পলিটিক্স দেখছেন দর্শক, আপনারা থাকুন আমাদের সঙ্গে। বিরতি থেকে ফিরে আমরা মহিউদ্দিন আহমেদের বিশ্লেষণ জানবো। ঠিক এই মুহূর্তের যে গণ অভ্যুত্থান থেকে সরকার পতন, শেখ হাসিনার দেশ ছেড়ে ভারতে চলে যাওয়া, এই সব কিছু নিয়েই আমরা আলোচনায় আসবো বিরতি থেকে ফিরে। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি জেডএসআরএম ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানে। আমরা বিরতিতে যাবার আগে যে বিষয়ে কথা বলছিলাম, মহিউদ্দিন আহমেদ, আপনি মুক্তিযুদ্ধ যদি বলি, মুক্তিযুদ্ধ দেখেছেন, 75-এর 15ই আগস্ট যে পরিস্থিতি সেটি দেখেছেন, আপনি 7ই নভেম্বর দেখেছেন, 3রা নভেম্বর দেখেছেন, 3রা নভেম্বরে যে জেলখানায় যে 4 নেতার হত্যাকাণ্ড হয় সেটি দেখেছেন, এবং একের পর এক রাজনৈতিক বিভিন্ন পরিস্থিতি আপনি অবলোকন করেছেন। সেই সব পরিস্থিতি এর সঙ্গে 90-এর যে আন্দোলনটি, সেটির কথা বলি, হোসেন মোহাম্মদ এরশাদ তখন ছিলেন, তার পতনের বিষয়টিও দেখেছেন, এবং দেখেছেন যে 91 থেকে 2009 পর্যন্ত অপেক্ষাকৃত সাধারণ সুষ্ঠু নির্বাচনের যে পরিস্থিতি সেটি দেখেছেন। এরপরে 2009 নির্বাচনের পরে 2014, 2018, 2024-এর নির্বাচন, এবং ঠিক এই মুহূর্তে জুলাই এবং আগস্টের, যদিও যারা আন্দোলন করেছে তারা এর নাম দিয়েছে 36 জুলাই, 5ই আগস্ট যে পতন হয় 36 জুলাই। এইটার লিঙ্ক আমরা জানতে চাচ্ছিলাম যে আপনার বিশ্লেষণটা কি। কোটা বিরোধী একটি আন্দোলন, সেটি শেষ পর্যন্ত এক দফা সরকার পতন আন্দোলন, এবং তাদের স্লোগান ছিল ছাড়তে হবে ক্ষমতা, ঢাকায় এসো জনতা, 5ই আগস্টে। জি, এইটা মানে যখন দুইটা পক্ষ থাকে, আমরা অর্থনীতিতে একটা বিষয় পড়েছি ডুওপলি, মানে যদি বাজারে যদি দুটো ইন্ডাস্ট্রি থাকে, তারা পরস্পরের প্রতিযোগিতা করে, এবং একটা ইন্ডাস্ট্রি আর একটা ইন্ডাস্ট্রির আচরণ দেখে তার কৌশলটা ঠিক করে। আপনার কৌশল দেখে তারপরে আমি আমার কৌশল নির্ধারণ করব, আবার আমার কাজ দেখে আপনি আবার আপনার কৌশল পুনর্নির্ধারণ করবেন। এইভাবে কিন্তু এগোয়। আমাদের এখানে এটাই হয়েছে। ধরুন দ্বিতীয়বারের যখন এই যে কোটা সংস্কার আন্দোলন শুরু হলো, এবং পরে এটার নাম হলো বৈষম্য বিরোধী আন্দোলন, সেখানেও কিন্তু তারা মানে কোটা বাতিল চায় নাই। তারা বলেছিল এটা 5% নিয়ে আসতে, আমি যতদূর জানি আর কি। তো এই নিয়ে সেখানে আবার এটাকে আদালতকে জড়ানো হলো। আমরা তো সবাই জানি আমাদের এখানে বিচার বিভাগ কাগজে কলমে যত স্বাধীন বলা হোক, আসলে বিচার বিভাগ কাজ করে প্রধানমন্ত্রীর মুখের দিকে তাকিয়ে, এবং এটা অনেক দিন যাবত এটা হয়ে আসছে, এটা নতুন কিছু না। এবং বিচারপতিদের অধিকাংশেরই সেই মেরুদণ্ড নাই যে তারা স্বাধীনভাবে কথা বলবে। হ্যাঁ, সেটা না, দাঁড়াতে পারতো তারা, কিন্তু চাকরির এরকম মোহ এবং বয়সসীমা পার হয়ে যাওয়ার পরে তারপরে আরেকটা কোনো কমিশনে চাকরি নেওয়া, এই জিনিসটা তো ছিল আমাদের এখানে। ওই লোভে পরে এরা অনেকে এগুলো করে। এই লোভ উত্তীর্ণ হওয়ার মতন মানসিকতা অনেকেরই নাই।
আচ্ছা, তো যেটা হলো, তো এই যে আন্দোলনটা যখন শুরু হলো, আন্দোলনটা কিন্তু প্রধানত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে ছিল, হলে হলে, তাই না? এবং এটা খুবই জনপ্রিয় হলো সাধারণ ছাত্ররা, কারণ এই যে কতগুলো জিনিস আছে, যে হলে সিট পায় না, গণরুম, বিরোধীদেরকে পেটানো হয়, নির্যাতনের ছবি আমরা নিয়মিত পত্রিকায় দেখি, খবর পাই, এগুলো তো ছিল, এগুলো তো নতুন না। তো কোটা সংস্কার আন্দোলনটা জনপ্রিয় হওয়ার কারণে এই সমস্ত নির্যাতনগুলো কিন্তু কাজ করেছে গত 14-15 বছরে। এটা হলো একটা। দ্বিতীয়ত হচ্ছে, এই আন্দোলনটা যখন শুরু হয়, একটা সরকার যদি জনপ্রিয় হয়, জনপ্রতিনিধিদের সরকার হয়, তাহলে তার প্রথম কাজটাই হচ্ছে আন্দোলনকারীদের সঙ্গে সংলাপে যাওয়া, নেগোসিয়েশনে যাওয়া, সবটা না মানলেও ছাড় দেওয়া। দুই পক্ষই হয়তো ছাড় দিত আলোচনায়, তারা আলোচনায় যায়নি। তো সরকার করলো কি, হেলমেট বাহিনী পাঠালো তাদেরকে শায়েস্তা করার জন্য। হেলমেট বাহিনী পাঠানোটাই কিন্তু পুরো সিচুয়েশনের মোড় ঘুরিয়ে দিয়েছে। তার মানেটা হচ্ছে সরকার তার পেশি শক্তি দিয়ে আন্দোলনটা দমন করতে চেয়েছে আলোচনার। তো হেলমেট বাহিনী গিয়ে কি করলো, তারা ওদেরকে পিটিয়ে টিটিয়ে হলটল থেকে বের করে দিল। তখন এরা সারা দেশে ছড়িয়ে পড়লো। তারপর তো সর্বস্তরের জনতা এটাকে সমর্থন করলো। এই যে লক্ষ লক্ষ লোকের যে আমরা মিছিল দেখলাম, এটা সব তো ছাত্র না, দোকানদার আছে, সিএনজি চালক আছে, এই হকার আছে, চাকুরিজীবী আছে, সব ধরনের মারা গিয়েছে শিশু, এই পুলিশের গুলিতে শিশু মারা গিয়েছে, তার বাবা মা আছে এখানে। ঠিক এই মুহূর্তে এই আমি একদম শেষ প্রান্তে, অনুষ্ঠানের শেষ প্রান্তে, এই যে এতগুলো ছাত্র মারা গেল, এতগুলো শিশু মারা গেল, এত মানুষ মারা গেল, প্রায় সহস্রাধিক, সেইখান থেকে, এবং আওয়ামী লীগ প্রধান এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেলেন, ছোট্ট করে মন্তব্য। না, এটা তো উনার চলে যাওয়াটাও মানে এটা ছিল একেবারে অদ্ভুত। মানে এটা এরকম একটা পরিস্থিতি হবে এবং উনি চলে যাবেন তার দল, তার নেতাকর্মীদের ফেলে, এটা আমি চিন্তা করি নাই কখনো। উনি চলে গেছেন, এটা হয়তো তার দৃষ্টিভঙ্গি, তার মানসিকতার সাথে যায় যে নিজের প্রাণটা আগে বাঁচাই, বাকিদের কি হয় হলো। একটা জিনিস আমি বলি যে আওয়ামী লীগ তো তার তো একটা জনভিত্তি আছে, তার লক্ষ লক্ষ সমর্থক আছে, ভোটার আছে। আমি বুঝি না, আমি ফেসবুকে দেখি, বিভিন্ন জায়গায় দেখি নানান কথাবার্তা। ওই দিন 5 লাখ কর্মী বেরিয়ে গণভবনের সামনে গিয়ে তাদের নেত্রীকে প্রোটেক্ট করার জন্য জড়ো হলো না কেন? তারা তো তখনই ভেঙে গেছে। 15 আগস্টে একই জিনিস ঘটেছিল। তার মানে হচ্ছে তুমি কেন 5 লাখ জনতাকে তোমাকে প্রোটেকশনের জন্য ডাকতে পারলা না? ধন্যবাদ মহিউদ্দিন আহমেদ। দর্শক দেখছিলেন জেডএসআরএম ইনসাইড পলিটিক্স। আজকে আমাদের বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মহিউদ্দিন আহমেদ। আমরা অনেক ইতিহাসের অনেক কিছু শুনলাম এবং অনেক কিছুই শুনলাম। শেষ করছি আজকের মতোই এখানেই।